এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এসএসসি ফিজিক্স প্রি প্রিমিয়াম কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমাদের ডে 1। আজকে আমরা শিখব অধ্যায় 2 গতি চ্যাপ্টার থেকে তোমাদের কমন সব ভুলগুলা এবং সেগুলোর সমাধান। আমি আছি তোমাদের সাথে বিবি ফাতেমা বৃষ্টি আপু, ফিজিক্স এন্ড কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর, বন্দি পাঠশালা। তো চলো আমরা এখনই শুরু করে দিই। প্রথমেই আমরা শিখব দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য কোথায়। তো তোমরা সবাই জানো দূরত্বটা কি। দূরত্বটা হচ্ছে আমাদের কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে আমরা বলি হচ্ছে দূরত্ব। যেমন একটা বস্তু যদি এখানে এ অবস্থানে থাকে, সে যদি এতগুলো পথ পাড়ি দিয়ে বি অবস্থানে যায়, তাহলে এই সম্পূর্ণ পথটাই হবে কি তার দূরত্ব। সে প্রথমে এতে ছিল, তার এইভাবে অবস্থানটা পরিবর্তিত হয়েছে, তাহলে এই পুরো পথটাই হবে কি তার দূরত্ব। এখন আমি যদি বলি সরণ কি, সরণের সংজ্ঞা আমরা সবাই জানি। কোনো বস্তুর ক্ষেত্রে আমার অবস্থান ভেক্টরের যে পরিবর্তনটা আমরা তাকে বলি হচ্ছে সরণ। বা এটাকে আমরা আরেকটু অন্যভাবে সংজ্ঞায়িত করতে পারি যে কোনো বস্তুর ক্ষেত্রে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম সরল রৈখিক দূরত্বকে আমরা বলি হচ্ছে সরণ। অর্থাৎ আদি অবস্থান এবং শেষ অবস্থান এই দুটোর মাঝে আমরা একটা স্ট্রেইট লাইন আঁকবো, সেটাই হবে কি তার সরণ। ঠিক আছে, তো আমাদের এটা বোঝা শেষ, এটা আমরা সবাই জানি। তো এখন আমরা এই দুটো কোয়েশ্চেন একটু সলভ করব। এই দুটো কোয়েশ্চেন সলভ করলে আমাদের হচ্ছে দূরত্ব এবং সরণ এই দুটোর মধ্যে কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তো শুরুতে দেখো এখানে লেখা আছে কোন বস্তু 4 মিটার পূর্বে গিয়ে 3 মিটার উত্তরে গেলে সরণ এবং দূরত্ব কত। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সে ধরো এখানে গেল, এটা যদি আমরা ধরি পূর্ব দিক, তাহলে সে হচ্ছে 4 মিটার গেল পূর্ব দিকে এবং এরপরে সে উত্তরে গেল কত মিটার? 3 মিটার। তাহলে আমরা একটু আগেই বলেছি যে দূরত্বটা হচ্ছে যেইভাবে যাবে সবগুলো আমরা কি করে দিব, জাস্ট যোগ করে দিব। তাহলে এই কেসে আমার দূরত্বটা তাহলে কত হবে? দূরত্বটা হবে হচ্ছে 4 যোগ 3 মিটার মানে 7 মিটার। অর্থাৎ সে প্রথমে পূর্বে গেল 4 মিটার, এরপরে উত্তরে গেল 3 মিটার, তাহলে তার মোট দূরত্ব হচ্ছে 4 যোগ 3 মানে 7 মিটার। এখন যদি আসি এখানে যে আমরা সরণ কত। সরণ আমি একটু আগে কি বলেছিলাম যে আদি অবস্থান, তার আদি অবস্থান হচ্ছে এইটা, সেখান থেকে তার যাত্রা শুরু করেছে, এবং শেষ অবস্থান, তার শেষ অবস্থান হচ্ছে এইটা। তাহলে কোন বস্তুর ক্ষেত্রে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী আমরা ন্যূনতম একটা সরল রেখা টেনে দিব। একটু আগেই বলেছি সরণ আমরা কিভাবে বের করি, আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে আমরা একটা সোজা একটা লাইন ড্র করে দিব। তাহলে এখানে আমার আদি অবস্থান শেষ অবস্থান একটা সরল রেখা ড্র করে দিলাম। তো এটাকে দেখতে একটা সমকোণী ত্রিভুজ লাগছে, যেটা তাহলে এটা হচ্ছে কি তার অতিভুজ। অতিভুজ আমরা এইভাবে বের করি 2/4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তাহলে এখানে आंसर কত হবে? 16 আর 9 25, এটাকে রুট করলে आंसर আসবে 5 মিটার। অর্থাৎ আমরা এখান থেকেই কিন্তু বুঝে গেলাম যে এখানে কি আমার দূরত্ব এবং সরণ কিন্তু একই জিনিস না। দূরত্ব কি এবং সরণ কি। এখন আমরা আরেকটা টাইপ দেখবো, এটাও হচ্ছে তোমরা যদি খুব সুন্দরভাবে বুঝে যাও তাহলে কিন্তু তোমাদের দূরত্ব এবং সরণের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলেছে বৃত্তাকার পথে সম্পূর্ণ একবার ঘুরে আসলে। আমরা একটা বৃত্ত এঁকে নেই, ধরো এখান থেকে যাত্রা শুরু করেছে, এই বৃত্তাকার পথে সম্পূর্ণ একবার ঘুরে আসছে। বৃত্তাকার পথে সম্পূর্ণ একবার ঘুরে আসলে দূরত্ব কত, সরণ কত। চিন্তা করে দেখো সে এখান থেকে তার যাত্রা শুরু করেছে, সে এইভাবে পুরোটা বৃত্ত সে কভার করেছে। তাহলে কি যেইভাবে গিয়েছে সেটাই হচ্ছে তার দূরত্ব। তাহলে এখানে আমার দূরত্বটা কি, এটা হবে আমার বৃত্তের পরিধির সমান। দূরত্বটা হবে বৃত্তের পরিধির সমান। আর আমরা কিন্তু জানি যে বৃত্তের পরিধি কি, বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr। তাহলে এখানে আমার দূরত্বটা হবে 2πr। এখন সরণটা আমি একটু আগে বলেছি যে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী একটা সোজা লাইন ড্র করতে হবে। তাহলে দেখো এখানে আমরা এখান থেকে যদি স্টার্ট করি এ, এটা আমরা আদি অবস্থান, ঘুরে এসে আমরা আবার তো এখানেই আসলাম, একই জায়গায় আসলাম, অর্থাৎ এই ক্ষেত্রে আমার কি সরণ 0। তাহলে এখানে দূরত্ব যদি 2πr হয়, সরণ হচ্ছে 0। সো আশা করি আমরা এই টাইপটা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছি যে আমাদের দূরত্ব আমরা কখন কিভাবে বের করব এবং সরণ আমরা কখন কিভাবে বের করব। এবার আমরা দেখব আরেকটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের কনফিউশন আমাদের কিন্তু মোটামুটি সবার থাকে, সেটা হচ্ছে বৃত্তাকার পথে যদি আমরা একই ভাবে ঘুরতে থাকি। সাপোজ তোমাকে বলে দিল
যে তুমি বৃত্তাকার পথে এখানে একইভাবে বলতে মনে করো তুমি সবসময় 4 মিটার পার সেকেন্ড এভাবেই তুমি হচ্ছে যাচ্ছ, মানে তুমি 1 সেকেন্ডে 4 মিটার যাচ্ছ। সো এটা তোমাকে কোয়েশ্চেনে বলে দিল। এটা কোনোভাবে কি হচ্ছে না, বাড়ছেও না কমছেও না, মানে এমনও হচ্ছে না যে এখানে তোমার কখনো কখনো তুমি 6 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছ বা দ্রুতিতে যাচ্ছ। সো এরকম না, মানে তুমি পুরোটা জায়গায় তুমি 4 মিটার পার সেকেন্ড ভাবে আছো, মানে তুমি 1 সেকেন্ডে 4 মিটার দূরত্বই অতিক্রম করছো। সো এমন যদি হয় সেই ক্ষেত্রে বৃত্তাকার পথে তুমি যদি ঘুরতে থাকো তাহলে সেটা কি সমদ্রুতি হবে নাকি সমবেগ হবে? সো এটা হচ্ছে আমাদের প্রথম কোয়েশ্চেন। এখন আমরা কিন্তু সবাই জানি যে দ্রুতি কখন হয় আর বেগ কখন হয়। দ্রুতি এবং বেগ দুটোর মধ্যে সবচেয়ে বড় যে ডিফারেন্সটা সেটা হচ্ছে দ্রুতি আমার স্কেলার রাশি এবং বেগ হচ্ছে আমাদের ভেক্টর রাশি। অর্থাৎ বেগের কিন্তু মানের পাশাপাশি দিকও থাকে, কিন্তু দ্রুতির ক্ষেত্রে শুধুমাত্র কি মান থাকে, দিক থাকে না। সো এখন আমরা এখানে তাহলে একটু দেখি যে আমরা যখন বৃত্তাকার পথে ঘুরছি তখন আসলে কিভাবে কোন জিনিসটা পরিবর্তিত হচ্ছে। সো ধরো আমি এখানে আছি, এখানে আমি প্রতিটা জায়গায় আমি ধরো এখানে যখন আছি তখন আমি 4 মিটার পার সেকেন্ড ভাবে যাচ্ছি, মানে 1 সেকেন্ডে 4 মিটার যাচ্ছি। এখানে যখন আছি তখন আমি 4 মিটার পার সেকেন্ড ভাবে যাচ্ছি, মানে 1 সেকেন্ডে 4 মিটার যাচ্ছি। আবার এখানে যখন আছি তখনও আমি 4 মিটার পার সেকেন্ড ভাবেই যাচ্ছি, মানে 1 সেকেন্ডে 4 মিটার যাচ্ছি, মানে পুরোটা জায়গায় আমার এই মানটা সমান। অর্থাৎ আমি এখান থেকে এটা বুঝে গেলাম যে আমার দ্রুতি ও বেগের মান সমান থাকছে যদি আমি একইভাবে কোন বৃত্তাকার কক্ষপথে, কোন একটা বৃত্তাকার পথে আমি যদি কোনো কিছুকে একইভাবে ঘুরাই, এর মানে সেখানে আমার দ্রুতি এবং বেগের মান এই দুটোই হচ্ছে সমান থাকছে। তাহলে এখন আসি আমাদের কোন জিনিসটা চেঞ্জ হচ্ছে। দেখো যদি তুমি এই জায়গাতে থাকো তাহলে তোমার বেগের দিকটা কি এই দিক বরাবর থাকতেছে, এই বৃত্তের স্পর্শক বরাবর। আবার এখানে যখন থাকতেছো তখন আমার কি বৃত্তের স্পর্শক বরাবর এইভাবে থাকতেছে দিক। আবার এখানে যখন থাকছো তখন এই বৃত্তের স্পর্শক বরাবর আমার কি বেগের দিকটা থাকতেছে। তাহলে তুমি দেখো এখানে প্রতিটা মোমেন্টে আমার কিন্তু কি হচ্ছে, আমার বেগের দিক পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ এই জায়গাতে আমার বেগের দিক পরিবর্তিত হচ্ছে। তাহলে এখানে বেগের মান বা দিক আমরা কিন্তু জানি যে কোনো একটা যদি পরিবর্তিত হয় বা দুটোই যদি পরিবর্তিত হয় সেক্ষেত্রে তার কিন্তু আর সমবেগ থাকে না। তো এখানে বেগের মানটা সমান থাকলেও আমার বেগের দিকটা কিন্তু কি কন্টিনিউয়াসলি পরিবর্তিত হচ্ছে, যার কারণে এই কেসটাকে আমরা বলতে পারবো যে এটা সমদ্রুতিতে যাচ্ছে কিন্তু সমবেগে যাচ্ছে না। সো আশা করি এটা তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো যে আমরা যদি বৃত্তাকার পথে যদি কোনো একটা কিছুকে একইভাবে ঘুরাই তাহলে সেটা সমদ্রুতিতে যায় নাকি সমবেগে যায়। আশা করি এটা তোমরা ক্লিয়ার। এখন আমরা আসি আমাদের নেক্সট কোয়েশ্চেন। এটা হচ্ছে যখন আমরা এরকম ভাবে একইভাবে ঘোরাবো তখন কি সেখানে কোনো ত্বরণ থাকবে? ত্বরণটা কি? ত্বরণ হচ্ছে আমার বেগ পরিবর্তনের হার, বেগ বৃদ্ধির হার সেটা হচ্ছে আমার ত্বরণ, বেগ হ্রাসের হার সেটা হচ্ছে মন্দন। এখন দেখো যদি বেগ যদি একই রকম থাকে মান এবং দিক উভয় দিকে তাহলে আমাদের সেটাকে বলি সমবেগ। সমবেগ মানে কি বেগের পরিবর্তন হচ্ছে না, মানে ত্বরণ নাই। কিন্তু এই কেসে আমরা যেহেতু দেখতে পেলাম যে এখানে কি সমবেগ হচ্ছে না, কারণ এখানে বেগের মানটা সমান থাকলেও বেগের দিক কিন্তু কন্টিনিউয়াসলি পরিবর্তিত হচ্ছে। তো এই বেগের দিকের পরিবর্তনের কারণে এখানে কিন্তু সমবেগ থাকছে না, অর্থাৎ বেগ কিন্তু পরিবর্তিত হচ্ছে, যার কারণে আমার এখানে বেগের পরিবর্তন যেহেতু থাকবে তাই বৃত্তাকার পথে তুমি যদি কোনো বস্তুকে একইভাবে ঘোরাও তখন সেখানে কিন্তু ত্বরণ থাকবে। তো আশা করি আমাদের এই যে ছোট ছোট বিষয়গুলোর কনফিউশন তোমাদের মধ্যে আছে এই কনফিউশনটাও তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। গ্রাফ রিলেটেড প্রবলেম থাকে না এমন শিক্ষার্থী কিন্তু হাতে গোনা খুব অল্পই আছে, আর এই দুটো গ্রাফ কিন্তু তোমাদের অনেকের কাছে মোস্ট কনফিউজিং গ্রাফ। তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু এই সবগুলো কনফিউশন একবারে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। সো এখানে আমরা দুটো দেখতে পাচ্ছি গ্রাফ। দুটো গ্রাফ দেখতে অনেকটা তোমাদের কাছে একই রকম লাগতে পারে, বাট আসো কোথায় কোথায় আছে এখানে মেজর ডিফারেন্স সেটা আমরা খুঁজে বের করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে এখানে সরণ বনাম সময় আছে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি বেগ বনাম সময় আছে। আচ্ছা, তাহলে এখানে সরণ বনাম সময় না থেকে দূরত্ব বনাম সময়ও থাকতে পারে। দূরত্ব এবং সরণের মধ্যে কোথায় পার্থক্য আছে এটা কিন্তু আমরা অলরেডি কি জেনে আসছি। আচ্ছা, সো আমাদের যেহেতু ম্যাথ গুলা কি থাকে একদম সরল রেখায় থাকে, সো এখানে আমার দূরত্ব সরণ দুটো একই বোঝায়। তাহলে এখানে আমরা যদি প্রথম গ্রাফটার দিকে তাকাই, এখানে আমার সরণ বনাম সময় আছে। সো
তো আমি যদি এখানে এবি পোর্শনটার দিকে তাকাই, এখানে দেখো তো সময়ের সাথে সাথে সরণের মানটা কি হচ্ছে, বাড়ছে। কিভাবে বাড়ছে একটু খেয়াল করো। যদি আমি বলি এটা হচ্ছে 0, এটাকে আমরা 1 বলি, এটাকে যদি 2 বলি, এটাকে যদি 3 বলি, ধরো এতটুকু পর্যন্ত আমি ধরে নিলাম, তোমাদেরকে বোঝানোর জন্য আমি ধরে নিলাম। আবার মনে করো এখানে আমি লিখলাম যে 1 2 3 4, ধরো আমি এরকম ভাবে লিখলাম সাপোজ। হ্যাঁ, আচ্ছা, তো এখানে চিন্তা করে দেখো, আমি যখন এই পয়েন্টে আছি, আমার সময় যত বাড়ছে, সময় যদি এতটুকু বাড়ে, আমার এখানে সরণটা কি এতটুকু বেড়েছে। আবার আমি যখন এই পয়েন্টে আছি, মানে যখন 2 সেকেন্ড, তখন আমার এই যে সময় দেখো একটু বেড়েছে। আবার তখন আমি কোথায় আছি, এখানে আছি, দেখো তখন আমার কি আলটিমেটলি এই যে সরণও কিন্তু বেড়েছে। সো আলটিমেটলি এই পুরো এবি অংশ জুড়ে আমরা এটা দেখতে পাবো যে সময় যত যাচ্ছে আমার সরণ তত বাড়ছে, কিন্তু সমানভাবে বাড়ছে, যেটা একটা স্ট্রেইট লাইন। তোমরা কিন্তু হায়ার ম্যাথে কিন্তু অলমোস্ট সবাই কিন্তু পড়ে আসছো ঢালের ব্যাপারটা, তাই না? ঢালটা কি? ঢাল হচ্ছে y/x। আমি যদি খুবই শর্ট করে বলি, আরো অনেক এলাবোরেশন আছে এটার, বাট আমি সেদিকে আর না যাই। তাহলে এখানে দেখো প্রতিটা জায়গায় তুমি এখানে কি দেখতে পাবা, ঢাল হচ্ছে সমান দেখতে পাবা। সো এই জন্য আমরা বলি যে এবি হচ্ছে এমন একটা পোর্শন যেখানে আমার সময় বাড়ছে, সময়ের সাথে সাথে সরণ একইভাবে সমানভাবে বাড়ছে। তাহলে আমরা কিন্তু সংজ্ঞা থেকে সবাই পড়ে আসছি যে সময়ের সাথে সাথে যখন আমার এরকম কি হবে, সরণ আমার হচ্ছে সমানভাবে বাড়ছে, তখন আমরা সেটাকে যেন কি বলি, আমরা সেটাকে বলি হচ্ছে সমবেগ। তাহলে এখানে আমার এবি পোর্শনটা হচ্ছে সমবেগ। এই জিনিসটাকে আমরা এইভাবে এক্সপ্লেইন করতে পারি। মনে করো যে আমার 1 সেকেন্ডে 4 মিটার গেল, পরবর্তী সেকেন্ডেও 4 মিটার গেল, পরবর্তী সেকেন্ডেও 4 মিটার গেল, মানে একই দিকে, ঠিক আছে? সো আমার এরকম একটা পোর্শন হচ্ছে এবি, অর্থাৎ এখানে সময়ের সাথে সাথে সরণ সমানভাবে বাড়ছে। সো এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে সমবেগ। এখন আমরা যদি বিসি এর দিকে তাকাই, বিসি এর দিকে দেখো এখানে সময় বাড়ছে, দেখো এই যে সময় বাড়ছে, কিন্তু এই যে এতটুকু পোর্শন উপরে যাচ্ছে না, নিচেও যাচ্ছে না, মানে ওয়াই অক্ষ বরাবর এই যে ওয়াই অক্ষের মান কিন্তু তার চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ সময় চলে যাচ্ছে কিন্তু তার সরণ হচ্ছে না। তো এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে কিন্তু সে স্থির আছে। মানে জিনিসটা এরকম, সময় চলে যাচ্ছে বাট আমি এই জায়গাটাতে একদম স্থির দাঁড়িয়ে আছি। আমি কোথায় যাচ্ছি না, ওইদিকেও যাচ্ছি না, ওইদিকেও যাচ্ছি না, কোনো দিকে যাচ্ছি না, আমি চুপচাপ এখানে দাঁড়িয়ে আছি। বাট আমার জন্য কি সময় থেমে আছে? না, সময় কিন্তু চলতেছে, বাট আমি আমার জায়গা থেকে কোনো দিকে নড়ছি না। এই জন্য আমরা এই যে বিসি যে অংশটা, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো স্থির অবস্থা। তাহলে দেখো সিডি পোর্শন যেটা, সেটাও কি আমার এবির মতনই, তাহলে এটাও হবে সমবেগ। ফাইন। সো আশা করি আমরা এই জিনিসটা সবাই বুঝে গেছি। এবার আমরা একটু এখানে আসি বেগের দিকে। তাহলে দেখো আমরা এই গ্রাফের মতনই এখানে অলমোস্ট এতটুকু, যে এ বি বি সি সি ডি এতটুকু আমার সেমই দেখাচ্ছে, বাট এখানে কথা আছে, এখানে আমার বেগ আছে আর এখানে সময় আছে, অর্থাৎ এখানে বেগ বনাম সময় গ্রাফ। তাহলে এখানে যে জিনিসটা হচ্ছে, এখানে দেখো এই এবি অংশটাতে সময়ের সাথে সাথে বেগ সমানভাবে বাড়ছে, তাহলে এটাকে আমরা কি বলি? সমত্বরণ। আশা করি এটা আমার কাউকেই বলে দিতে হবে না, আমাদের সমত্বরণের সংজ্ঞা সবারই মুখস্থ। আর সমত্বরণটাকে আমি যদি এক্সপ্লেইন করি আগেরটার মতো, এই জিনিসটা কি মানে হচ্ছে 1 সেকেন্ডে বেগ কি 4 মিটার পার সেকেন্ড বাড়লো, পরবর্তী সেকেন্ডেও বেগ 4 মিটার পার সেকেন্ড বাড়লো, এরকম করে করে বাড়ছে, অর্থাৎ বেগ পরিবর্তনটা যেটা সেটা সমান। আচ্ছা, বাট বেগ কিন্তু পরিবর্তন হচ্ছে, বেগ পরিবর্তন হলেই ত্বরণ থাকে, যেহেতু বেগটা সমানভাবে পরিবর্তন হচ্ছে এই জন্য সমত্বরণ। আচ্ছা, তাহলে এখানে বিসিটা কি দেখো তো, বিসিটা এখানে হচ্ছে সময় চলে যাচ্ছে, বেগ বাড়ছেও না কমছেও না, অর্থাৎ এটা হচ্ছে সমবেগ। সিডি পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি একই রকম এবি এর মতো, তাহলে সিডিটা হবে সমত্বরণ। আর ডিটা কি হচ্ছে, সময়ের সাথে সাথে বেগ সমানভাবে কমছে, নাম কি? সমমন্দন। ফাইন। আচ্ছা, সমমন্দন। আচ্ছা, সো এই হচ্ছে আমার দুইটা গ্রাফ। এই দুইটা গ্রাফ থেকে আমি অ্যাডিশনাল আরো দুটো ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিতে চাই। সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনে অনেকবার আসে যে সরণ সময় লেখচিত্র, এটা লেখচিত্র থেকে যে ঢালটা আমরা পাই সেটা কি নির্দেশ করে, আর আরেকটা আমরা যেটা পাই কোয়েশ্চেন, সেটা হচ্ছে বেগ সময় লেখচিত্র থেকে যে ঢাল পাই সেটা কি নির্দেশ করে। তো ঢাল কিন্তু আমরা জানি, তাই একটু আগেই বলেছি, তাও একটু দেখো এখান থেকে বলে দিই। এখানে দেখো দূরত্বের পরিবর্তন বা সরণের পরিবর্তন ডিভাইডেড বাই সময়, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? সরণের পরিবর্তন ডিভাইডেড বাই সময়।
সো এখান থেকে আমরা যেটা পাবো সেটা পাবো হচ্ছে বেগ। এটা কিভাবে আমরা সবাই জানি, y/x, y অক্ষ বরাবর সরণ আর এই যে x অক্ষ বরাবর সময়। অর্থাৎ আমি এটাকে যদি s দিয়ে প্রকাশ করি, মানে y/x, y/x, y অক্ষ বরাবর সরণ s আর x অক্ষ বরাবর সময় t, এটা কিন্তু আলটিমেটলি v নির্দেশ করতেছে, তাই না? s = v, এটাই তো আমার নির্দেশ করতেছে। সো এখান থেকে আমরা v পাবো। সরণ সময় লেখচিত্র থেকে যে ঢালটা পাই সেটা হচ্ছে বেগ। তাহলে এখানে আমি খুবই সিম্পল করে তোমাদেরকে বোঝাচ্ছি যাতে তোমাদের এইটা একদম সেট হয়ে থাকে মাথায়, ঠিক আছে? ঢালের আরো কি বলে বিস্তারিত যে সকল ব্যাপার স্যাপার সেগুলো কিন্তু তোমরা কি হায়ার ম্যাথে পড়ে আসছো, সো এদিকে আমি আর না যাই। সো আরেকটা যেটা, সেখানে দেখো বেগ সময় লেখচিত্র থেকে যে ঢালটা সেটা আমার কি নির্দেশ করে। আবারও যদি দেখি এখানে y/x, ঠিক আছে? বাইরেকে আমরা কিন্তু এইভাবেও বলতে পারি কোটিদ্বয়ের পরিবর্তন, তাই না? y এটা যেটা, তাহলে এখানে কোটিদ্বয়ের পরিবর্তন যদি আমি বলি, তাহলে এখানে কি বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন আমি সংক্ষেপে এখানে v লিখি আর এখানে / সময়। আচ্ছা, সময়ের সাথে সাথে বেগের যে পরিবর্তনটা এটাকে আমরা কি বলি? আমি যদি এটাকে এভাবে লিখি, দেখো v - u, বেগের পরিবর্তন আর এই যে সময়ের পরিবর্তন। হ্যাঁ, তো এটাকে আমরা কি পাবো? আলটিমেটলি আমরা কিন্তু পড়ে আসছি, তাই না? a = v - u/t, অর্থাৎ এখান থেকে আমরা ত্বরণ পাবো। অর্থাৎ এই বেগ সময় লেখচিত্র থেকে যে ঢালটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ত্বরণ। সো আশা করি এই যে দুটো গ্রাফ নিয়ে আমাদের এত শত কনফিউশন, যে আমরা অনেক সময় আমি এমন স্টুডেন্ট দেখেছি যে তোমরা হচ্ছে এই যে মুখস্থ করে ফেলো যে এটা সমত্বরণ, সমবেগ, সমত্বরণ, সমমন্দন, এগুলো মুখস্থ করা যাবে না, এগুলো আমাদেরকে বুঝে বুঝে নিতে হবে। সো আশা করি আমাদের এই টাইপটাও তোমাদের সবার ক্লিয়ার। আচ্ছা, তোমাদেরকে যদি বলা হয় যে এখানে এই দুটো গ্রাফের মধ্যে কোনটা পড়ন্ত বস্তুর গ্রাফ, কোনটা নিক্ষিপ্ত বস্তুর গ্রাফ, তোমরা কতজন সঠিক আনসার দিতে পারবা? ভিডিওটা পজ করে তোমরা আগে সঠিক আনসারটা দিয়ে নাও। ওকে, সো আশা করি তোমাদের সঠিক আনসার তোমরা কি দিয়েছো নাকি হচ্ছে দাও নাই, এটা এখন আমরা একসাথে মিলে কি করব, যাচাই করব। তো সবার প্রথমে অনেকের যেটা এখানে কনফিউশন থাকে যে এইভাবে যেহেতু আমি ছুঁড়ে মারছি তাহলে এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর গ্রাফ, আর এটা যেহেতু পড়ে যাচ্ছে তো এটা হচ্ছে পড়ন্ত বস্তুর গ্রাফ। যারা যারা এইটা ভেবে আনসার দিয়েছো তোমাদের সবার ভুল হয়েছে, ঠিক আছে? সো এখন এখানে আমরা দেখবো যে তোমরা কেন ভুল আর আমি কেন রাইট, এটা একটু দেখবো। সবার প্রথমে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সময় যখন 0 তখন বেগ 0, আস্তে 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 সময় যত যাচ্ছে বেগ তত বাড়ছে। তো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কি হয়? পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটা আমরা একটু মনে করি। আচ্ছা, সেদিকে যাওয়ার আগে আমরা হচ্ছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে দুটো পূর্ব শর্ত আছে সেটা একটু আমরা আগে দেখে নিই। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে পূর্ব শর্তটা কি? পূর্ব শর্তটা হচ্ছে u সবসময় 0 মিটার/সেকেন্ড হবে। অর্থাৎ এখানে যখন আমি কোনো বস্তুকে উপর থেকে যখন আমি ফেলে দিব তখন সে অবশ্যই স্থির অবস্থান থেকে পড়বে। সো স্থির অবস্থান থেকে পড়া মানে কি? u = 0 মিটার/সেকেন্ড। আরেকটা যেটা সেটা হচ্ছে আমার এখানে জানি যে শুধুমাত্র অভিকর্ষজ ত্বরণ কাজ করবে, অন্য কোনো বাতাসের বাধা বলো বা কোনো ঘর্ষণ বলো এগুলা কিন্তু কাজ করবে না। অর্থাৎ পড়ন্ত বস্তুর যে কোনো অঙ্ক করার আগে এই দুটো কথা আমরা আমাদের মাথায় সেট করে নিব যে আমাদের পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সব সময় হচ্ছে তারা স্থির অবস্থান থেকে পড়বে এবং বিনা বাধায় পড়বে। বিনা বাধায় পড়া মানে এখানে শুধুমাত্র তার উপর অভিকর্ষজ ত্বরণ কাজ করবে, এই ত্বরণ ব্যতীত তার উপর কোনো ধরনের ত্বরণ বলো, বাতাসের বাধা যাই বলো, ঘর্ষণ কিছুই কাজ করবে না, ঠিক আছে? তো এতটুকু আমরা ক্লিয়ার। তো এখানে দেখো সময় যখন 0 তখন বেগ 0। তুমি একটা কিছু ফেলেই দেখো না, আমার আস্তে আস্তে কি হবে? বেগ বাড়বে, সময় যত যাবে বেগ তত বাড়বে, ঠিক আছে? এখানে কিন্তু এটা বেগ বনাম সময়ের গ্রাফ, এটা কিন্তু এমন গ্রাফ না যে আমি যখন মানে কোন একটা বস্তুকে ছুঁড়ে মারতেছি বা হচ্ছে ফেলে দিচ্ছি তখন সেটা কিভাবে যাচ্ছে সেটা কিন্তু আমি এখানে কি দেখাচ্ছি না, গ্রাফের মাধ্যমে কিন্তু দেখাচ্ছি না। আমি এখানে তোমাকে কি দেখাচ্ছি? তোমাকে আমি দেখাচ্ছি যে সময় যত যাবে তখন সময়ের সাথে সাথে বেগটার কি হবে, বেগটা কি একই থাকবে, বেগটা কি কমবে নাকি বেগটা হচ্ছে বাড়বে, এটা আমার এই গ্রাফটা থেকে দেখাচ্ছে। সো আগের থেকে যাদের যাদের এই মিসকনসেপশনটা ছিল তাদের কিন্তু আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে। তো এখন আমরা হচ্ছে এখানে দেখতে মানে এই দুটো পূর্ব শর্ত আমরা আগে দেখলাম। এখন হচ্ছে দেখো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা যে সূত্রগুলো জানি সেই সূত্রের মধ্যে আমার একটা সূত্র কি ছিল? দ্বিতীয় সূত্রটা যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তুর ক্ষেত্রে
সময়ের সাথে সাথে বেগটার কি হবে, সমানুপাতিক একটা সম্পর্ক থাকে, মানে বেগ যত সময় যত যাবে বেগ তত বাড়বে, মানে বিসমানুপাতিক যে একটা গ্রাফ দেখে আসছে। তো দেখো এই যে সময় যত তত এখানে কি হচ্ছে, যাচ্ছে, বেগ তত বাড়ছে, অর্থাৎ এটা হচ্ছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গ্রাফ। ঠিক আছে, সো আশা করি আমরা আমার ডান পাশের যে গ্রাফটা সেটা তোমরা সবাই বুঝে গেছো। এবার আমরা আসি যে আমাদের এই গ্রাফটা, তাহলে এই গ্রাফটা কেন এমন দেখাচ্ছে। সো দেখো এখানে আমরা যখন কোন একটা বস্তুকে ছুঁড়ে মারি, দেখো সময় যখন জিরো, এই যে এক্স অ্যাক্সিস যখন জিরো, সময় যখন জিরো, তখন তার একটা বেগ ছিল, সময় যত বাড়ছে বেগ আস্তে 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 কমছে। ঠিক আছে, দেখো তুমি এটা চিন্তা করে দেখো না, নিক্ষিপ্ত বস্তু, তুমি একটা বস্তুকে ছুঁড়ে মারলা, তাহলে কি হবে, শুরুতে তার বেগ কি থাকে, বেশি থাকে। তাহলে এটা আমি একটু লিখে নিই পয়েন্ট আউট করে, যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হয়, শুরুতে বেগ সর্বোচ্চ থাকে, সময়ের সাথে সাথে বেগ কমতে থাকে, আর সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় আমি যদি এখানে বলি এইচ ম্যাক্স মানে ম্যাক্সিমাম হাইটে, সর্বোচ্চ উচ্চতায় আমার বেগ হচ্ছে 0 হয়, সর্বোচ্চ উচ্চতায় বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড হয়। ঠিক আছে, সো এই কয়টা জিনিস আমরা একটু মনে রাখবো, যে আমাদের নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমার শুরুতে বেগ সর্বোচ্চ থাকবে এবং সময়ের সাথে সাথে আমার বেগটা কমতে থাকবে এবং সর্বোচ্চ উচ্চতায় গিয়ে বেগ 0 হয়ে যাবে। কেন আমরা এটা কিভাবে বুঝি, দেখো একদম হাইয়েস্ট একটা পয়েন্টে গিয়ে কি স্থির হয়ে এরপরে তো আবার কি করে, নামা শুরু করে, তাই না? সো তুমি কি এরকম কখনো হয় যে তুমি হচ্ছে একটা বস্তুকে নিক্ষেপ করলা, বাট সে আজীবনের জন্য খালি উপরে উঠতেই আছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন তো হয় না, তাই না? একটা পয়েন্টে গিয়ে সে স্থির হয়ে এরপর আবার নিচে ব্যাক করে। তো সেই পয়েন্টটাই হচ্ছে এইটা। সো এটা হচ্ছে আমার এইচ ম্যাক্সিমাম, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় গিয়ে আমার এখানে বেগটা 0 হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম যে আমার এই গ্রাফটা হচ্ছে একটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে গ্রাফ। তাহলে দেখো গ্রাফটা জাস্ট দেখে, ডানে বামে কি আছে, উপরে নিচে কি আছে, এগুলো না দেখে যদি তুমি চট করে এই ডিসিশন নিয়ে নাও যে এটা হচ্ছে কি, যেহেতু এটা এইভাবে যাচ্ছে মানে আমি উপরের দিকে ছুঁড়ে মারছি এই জন্য এটা নিক্ষিপ্ত, আর এটা যেহেতু পড়ে যাচ্ছে এই জন্য এটা পড়ন্ত, দেখো কত কিছু তুমি কিন্তু কনসেপ্ট বোঝা ছাড়াই আনসার করে ফেললা, আর এই কনসেপ্ট না বুঝে আনসার করার কারণে তুমি এখানে 0 পেয়ে গেলা। ঠিক আছে, সো আশা করি আমার এই কনসেপ্ট দুটো আমি যে তোমাদেরকে বুঝিয়েছি তোমরা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছো, এবং আজকের পর এইটা তোমরা আর কেউ ভুল করবা না। আমরা এবার দেখব ঘূর্ণন গতি এবং পর্যায়বৃত্ত গতির মধ্যে কোথায় পার্থক্য রয়েছে। সবার প্রথমেই দেখো ঘূর্ণন গতিটা কি। ঘূর্ণন গতির ক্ষেত্রে দেখো আমরা সংজ্ঞা অনুযায়ী যদি তোমরা মিলিয়ে নাও, তোমাদের বইতে সংজ্ঞাটা আছে, সেটা খুলে তোমরা আমার কথাটা শোনো এবং একই সাথে বইয়ের লাইনটা কি করো, মিলিয়ে মিলিয়ে দেখো। তো ওখানে লেখা আছে যে কোনো বিন্দু থেকে ধরো আমি যদি এইটা ধরে নিই একটা স্পেসিফিক পয়েন্ট, সো কোনো বিন্দু থেকে সম দূরত্বে থেকে, কোনো বিন্দু হতে সম দূরত্বে থেকে যদি কোনো বস্তু ঘুরতে থাকে তখন আমরা সেটাকে বলতে পারবো ঘূর্ণন গতি। অর্থাৎ ঘূর্ণন গতির ক্ষেত্রে জাস্ট আমার একটাই কন্ডিশন, সেটা হচ্ছে কি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সম দূরত্বে থেকে আমার হচ্ছে ঘুরতে হবে, তাহলে আমরা সেটাকে বলতে পারবো ঘূর্ণন গতি, অন্য কোনো শর্ত নেই। ঠিক আছে, তাহলে আমরা এখানে বুঝতে পারছি সে যখন ঘুরবে তার টার্গেট থাকতে হবে যেন এই দূরত্ব, মানে সেটা ঘুরছে এই প্রত্যেকটা দূরত্ব যেন তার সমান হয়। মানে আমি যদি ধরি ব্যাসার্ধ, মানে প্রত্যেকটা জায়গায় কি ব্যাসার্ধ সমান হতে হবে। তো এরকম অ্যাকচুয়ালি হয় কোন ক্ষেত্রে, বৃত্তের ক্ষেত্রে, অর্থাৎ ঘূর্ণন গতি মানে সেটা হচ্ছে একটা বৃত্তাকার কক্ষপথে সে হচ্ছে চলবে। সো এটার আমরা উদাহরণ কি দিতে পারি, আমরা ঘড়ির কাঁটার গতি দিতে পারি, তাই না? ঘড়ির কাঁটার গতি দিতে পারি, সেক্ষেত্রে তো এরকমই হয়, কাঁটাগুলো তো এরকম ভাবেই তো ঘুরতে থাকে, কাঁটাগুলোকে একবার এরকম, আবার আরেকটু কি হয়ে গেল, ছোট হয়ে গেল, আরেকটু বড় হয়ে গেল, এমন কি হয়? হয় না। সো এখানে আমরা ঘড়ির কাঁটার গতি, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি হচ্ছে ঘূর্ণন গতি। আবার একই সাথে আমরা হচ্ছে বৈদ্যুতিক পাখার গতি, এটাকেও আমরা বলতে পারবো কি ঘূর্ণন গতি। ঠিক আছে,
আমি এখানে লিখতে পারি যে বৈদ্যুতিক পাখার গতি, এটাকে আমরা বলতে পারবো কি ঘূর্ণন গতি। কারণ আমরা কিন্তু জানি যে ফ্যান যখন ঘুরছে তখন কিন্তু একটা কি নির্দিষ্ট দূরত্ব থেকেই ঘুরছে, তো কোনো সমস্যা নেই, এটা হবে। আর এবার আমরা আসি পর্যাবৃত্ত গতি, মোস্ট ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এখানে আমার কিছু পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে হবে যে কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে, তখন আমরা সেই গতিটাকে বলতে পারি পর্যাবৃত্ত গতি। অর্থাৎ এখানে আমরা কি বললাম, কোন গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে, তখন আমরা তাকে বলতে পারবো কি পর্যাবৃত্ত গতি। অর্থাৎ দেখো তো, পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে কিন্তু এমন কোনো কন্ডিশন নেই যে একটা সমদূরত্ব থেকেই ঘুরতে হবে, সে যেভাবে ইচ্ছা ঘুরতে পারে, বাট তাকে আমার একটা নির্দিষ্ট সময় পর পর এই একটা নির্দিষ্ট বিন্দুকে এই একই দিক থেকে একইভাবে অতিক্রম করতে হবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমার কি পর্যাবৃত্ত গতির কন্ডিশন। তাহলে আমরা যদি বলি ঘড়ির কাঁটার গতি, ঠিক আছে, ঘড়ির কাঁটার গতির ক্ষেত্রে আমার কি হয়, সেকেন্ডের যে কাঁটাটা, সেকেন্ডের কাঁটাটা মনে করো এখন এখানে ছিল 12 ছিল, 60 সেকেন্ড পর সে কিন্তু আবার এখানে আসবে, তাই না? মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা, সবগুলাই কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর ও একটা নির্দিষ্ট বিন্দুকে ক্রস করতেছে। তাহলে ঘড়ির কাঁটার গতি যদি আমি বলি, এটাও কি একই সাথে পর্যাবৃত্ত গতি হবে, ফাইন। এখন বৈদ্যুতিক পাখার গতি যদি এমন হয়, বৈদ্যুতিক পাখার গতিতে সেটা সুন্দর মতো কি একই দিক থেকে একইভাবে ঘুরতেছে, বৃত্তাকার কক্ষপথে হোক ঘুরতেছে, সেটাকে আমরা বলতে পারবো কি পর্যাবৃত্ত গতি। আচ্ছা, এখন আমি যদি বলি যে সূর্যের চারদিকে পৃথিবী যে ঘুরছে, সে যদি একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে, তুমি একটু চিন্তা করে দেখো, সূর্যের ধরো এখানে আমার আছে সূর্য, আর এটা হচ্ছে সূর্যকে একটু বড় করে দিই, আর এটা হচ্ছে আমার পৃথিবী, সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে। তাহলে দেখো তো এই যে প্রত্যেকটা দূরত্ব কিন্তু সমান না, দেখতে পাচ্ছ যে ঘুরতেছে, এই যে এই দূরত্বগুলো কি সমান না, তাহলে এটাকে আমরা কিন্তু ঘূর্ণন গতি বলতে পারবো না। বাট পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে তোমরা কিন্তু সবাই জানো যে পৃথিবীকে 365 দিন পর আবার সেই একই জায়গাতে ফিরে আসে, মানে 365 দিনে সে সূর্যকে একবার অতিক্রম করে বা আবর্তন করে, ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে 365 দিন পর পর সে হচ্ছে এই পয়েন্টে আসতেছে, ধরে নিলাম, হ্যাঁ? তাহলে কি সে নির্দিষ্ট সময় পর পর এই যে এই নির্দিষ্ট বিন্দু দিয়ে সে একই দিকেই তো যাচ্ছে। এমন তো না যে পৃথিবীর একবার মনে হলো যে সে এইভাবে যাবে, আবার মনে হলো যে না আমি এই দিকে যাবো না, আমি আবার এই দিকে যাবো, এমন হয় না। অর্থাৎ সে কি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে। তাহলে এই সূর্যের চারদিকে পৃথিবীর যে গতিটা, সেটাকে আমরা বলতে পারবো কি পর্যাবৃত্ত গতি। এবং এবার আমরা আসি স্প্রিং এর ক্ষেত্রে। আচ্ছা, মনে করো এখানে আমরা একটা স্প্রিং নিয়ে নিলাম, ধরো এখানে একটা স্প্রিং নিয়ে নিলাম, আর স্প্রিং এর এখানে আমি একটা বস্তুকে ঝুলাই দিলাম। এখন এই বস্তুটাকে আমি নিচ দিকে টেনে ছেড়ে দিলাম, আমি ধরে নিলাম যে এখানে কোনো ধরনের ঘর্ষণ নাই, বাতাসের বাধা কিছুই নাই। টেনে ছেড়ে দিলে সে সুন্দর মতো এইভাবে যাবে, আবার এইভাবে আসবে, আবার এইভাবে যাবে, আবার এইভাবে আসবে। তাহলে দেখো আমি যদি একটা পয়েন্ট কনসিডার করি, এই পয়েন্টটা তাহলে দেখো তো এই যে একবার এইভাবে গিয়ে আবার এইভাবে আসছে, অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করছে। তো এই সরল রৈখিক এই গতিটাকেও আমরা বলতে পারবো কি পর্যাবৃত্ত গতি। তাহলে এখন তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে আপু তাহলে কি বৃত্তাকার গতি, মানে বৃত্তাকার পথ, উপবৃত্তাকার পথ, সরল রৈখিক পথ, এই তিনটাই কি হবে, আর কোনটা হতে পারে না? যে কোনো ইররেগুলার শেপের ক্ষেত্রেও কিন্তু এটা কি প্রযোজ্য। যেমন আমি যদি হার্ট বিটের কথা বলি, হার্টটা কি আমার একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই একবার সংকুচিত একবার প্রসারিত হয়ে যায়, অর্থাৎ সেও কিন্তু কি একটা নির্দিষ্ট সময় মেনটেন করতেছে, এই একই ভাবে সে হচ্ছে কি সংকুচিত প্রসারিত সংকুচিত প্রসারিত হচ্ছে, একই দিকে একই ভাবে হচ্ছে। তাহলে আমরা ওই হৃদস্পন্দন যেটা, সেটাকে আমরা বলতে পারবো কি পর্যাবৃত্ত গতি। অর্থাৎ আমি কিন্তু একই সাথে অনেকগুলো ইনফরমেশন কিন্তু তোমাদেরকে দিয়ে দিলাম যে ঘূর্ণন গতি আমরা কাকে বলবো, কি কি এক্সাম্পল হতে পারে ঘূর্ণন গতির ক্ষেত্রে। তারপরে আমরা দেখলাম যে ঘূর্ণন গতির ক্ষেত্রে আমার হচ্ছে মানে কোন কোন ব্যাপারগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, কেমন হতে পারে কক্ষপথগুলা,
তারপরে হচ্ছে পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে আমার কোন কোন কক্ষপথগুলো হতে পারে, কি কি কন্ডিশন আমার হচ্ছে মেনটেন করতে হবে। তো আমি কিন্তু মোটামুটি তোমাদেরকে সবকিছু ক্লিয়ার করে দিলাম। তো আশা করি তোমাদের এই ক্লাসটা অনেক 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 উপকারে এসেছে। সবাই অনেক অনেক ভালো থাকো। ক্লাসটা কিন্তু অবশ্যই শেয়ার করতে হবে। এই প্রিমিয়াম একটা ক্লাস তোমাদের সবার জন্য কিন্তু একদম উন্মুক্ত করে দেওয়া হয়েছে, একদম ফ্রিতে করে দেওয়া হয়েছে, যাতে করে পরীক্ষার আগে সবাই নির্বিশেষে সব স্তরের স্টুডেন্টরা যেন এই কোর্সটা তোমরা সবাই করতে পারো। এই জন্যই কিন্তু আমাদের এই কোর্সটার উদ্দেশ্য। তো আশা করি সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, এবং এই চ্যাপ্টারের উপর কিন্তু ফুল একটা ভিডিও, একদম A to Z ভিডিও কিন্তু সামনেই আসবে। আশা করি তোমরা রুটিন কিন্তু সবাই পেয়ে গেছো। রুটিন তোমাদেরকে কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে নিতে হবে, ঠিক আছে, যাতে করে তোমাদের একটা ক্লাসও কিন্তু কি বাদ না যায়। সো আজকের ক্লাসটা করে কে কে উপকৃত হয়েছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।